আচ্ছা, কয়জন এসেছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম। ঠিক আছে। এর আগের দিন কি ক্লাস নিয়েছিলাম একটু বলো তো? কে ক্লাস করেছিলে? কেউ ক্লাস করোনি এর আগের দিন? না ম্যাম। কেউই ক্লাসে আসোনি? আমি ক্যাটালিস্ট পড়িয়েছিলাম, সেই ক্লাসে কে কে ছিলা? কেউ কি ছিলা সেই ক্লাসে? তারপরে বায়োটার একটা ক্লাস নিয়েছিলাম, একদম প্রথম একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে কে ছিলা? কেউ কি ছিলে? সমস্যা হচ্ছে তোমরা যদি রেগুলার না আসো তাহলে তো বুঝতে পারবো না যে কি পড়াচ্ছো আর হচ্ছে তোমরা কি বুঝতে পারছো। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা সেটা হচ্ছে এনজাইম। প্রথমেই আমরা দেখব যে এনজাইম যে এই নামটা কিভাবে আসছে। দেখা যায় যে আহ, আমাদের যে জীবকোষ আছে সেই জীবকোষে বিভিন্ন স্বতঃস্ফূর্তভাবেই যে এনজাইমগুলো তৈরি হয় এবং অজৈব যে অনুঘটক আছে তাদের মতো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া শেষে সেই যে এনজাইমগুলো এরা কিন্তু অপরিবর্তিত থাকে। এখানে এনজাইম একটা গ্রিক শব্দ। এন অর্থ ইন, জাইম অর্থ লিভিং, তার মানে জীবন্ত বস্তুর মধ্যে যে জৈব অনুঘটক থাকে তার নাম হচ্ছে এনজাইম করা হয়েছে। এবং এটা হচ্ছে একটা জৈব অনুঘটক বা হচ্ছে বায়ো অনুঘটকও বলা হয়। এবং তার দেখো হাই মলিকুলার ওয়েটের প্রোটিন থাকে, যার মধ্যে ব্যতিক্রম বলেছে এখানে রাইবোজোম এবং আরএনএ এনজাইম। তার মানে আরএনএ এনজাইম এবং রাইবোজোম ছাড়া বাকি সমস্ত যে এনজাইম আছে তারা হচ্ছে হাই মলিকুলার ওয়েটের প্রোটিন এক ধরনের। ঠিক আছে। এখন সর্বপ্রথম দেখা যায় যে 1868 সালে উইলি কুইন নামক একজন বিজ্ঞানী, সে এই যে এনজাইম নামটা, এন এবং জাইম, এই নাম হচ্ছে সে প্রথম ব্যবহার করে। এবং 1897 সালে এডওয়ার্ড বুচনার, সে হচ্ছে ইস্টের যে এক্সট্রাক্ট আছে, ইস্টের কোষ থেকে এক প্রকার এনজাইম, সেই এক্সট্রাক্ট থেকে এক ধরনের কোষ পৃথক করতে সক্ষম হয়, যা অ্যালকোহলকে কি করে, গাজন করে হচ্ছে প্রক্রিয়াজাত করতে ত্বরান্বিত করে। তার মানে অ্যালকোহল তৈরি হতে যে হচ্ছে সাহায্য করে। এবং এই যে এডওয়ার্ড বুসনার 1897 সালে ইস্ট থেকে সে হচ্ছে এটাকে
ব্যবহার করে। এরপরে দেখা যায় যে বিংশ শতাব্দীর প্রথম দিকে যে গবেষণা, বিভিন্ন গবেষকরা গবেষণা করেন এবং তার মধ্যে দেখা যায় যে 1926 সালে জে বি সামনার হচ্ছে ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইম বিশুদ্ধ স্ফটিক আকারে পৃথক করতে সক্ষম হন, এবং তিনি প্রস্তাব করেন যে, এবং তিনি বলেন যে এনজাইম এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত, এবং হচ্ছে ওই সময় এ নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল, কিন্তু পরবর্তীতে এই ধারণাটাই প্রতিষ্ঠিত হয়। তার মানে সর্বপ্রথম দেখা যায় যে এনজাইম এই শব্দটা ব্যবহার করেন হচ্ছে 1878 সালে। এরপরে 1897 সালে ইস্ট থেকে এনজাইমটাকে এক্সট্রাক্ট করা হয়। এরপরে 1926 সালে সেটা হচ্ছে স্ফটিক আকারে পিউরিফাই করা হয় ইউরিয়েস থেকে, এবং পরবর্তীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে এই হচ্ছে যে এনজাইম সম্পর্কে যে ধারণা সেগুলো আরো পরিষ্কার হয়। তাহলে সংজ্ঞা যদি আমরা বলি, সংজ্ঞা হিসেবে তোমরা বলতে পারো যে জীবদেহে প্রস্তুত যে বিশেষ ধরনের প্রোটিন খুব অল্প পরিমাণে বিদ্যমান থেকে কোনো সুনির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে নিজে অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বা উৎসেচক বলা হয়। এবং এনজাইম এক ধরনের বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক, এবং বেশিরভাগ এনজাইমই থ্রি ডাইমেনশনাল এক গ্লোবিউলার প্রোটিন, যেটা হচ্ছে টার্সিয়ারি এবং কোয়াটিনারি স্ট্রাকচার থাকে তাদের, এবং কিছু স্পেশাল আরএনএ স্পিসিস আছে যেগুলো হচ্ছে এনজাইম হিসেবে ব্যবহার হয় বা এনজাইম হিসেবে কাজ করে। এবং উদাহরণ হিসেবে এখানে একটা দেওয়া আছে যে হ্যামারহেড রাইবোজোম, যেটা হচ্ছে এনজাইম হিসেবে ব্যবহার করা যায়। এরপরে আসো আমরা দেখি যে এনজাইমের গঠনটা কেমন হয়। এখানে আগে ছবিটা একটু দেখে নাও যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, একটা বাইন্ডিং সাইট থাকে, আর একটা ক্যাটালাইটিক সাইট থাকে। তার মানে এনজাইমের তিন ধরনের সাইট থাকে, এবং থ্রি সাইট দিয়েই হচ্ছে তারা থ্রি সাইড থেকেই তারা হচ্ছে বাইন্ড করে। সেটা কিভাবে করে আমরা একটু দেখি। প্রথমে এখানে দেখো, এরপর আছে যে অ্যাক্টিভ সাইট আছে যেটা এনজাইম, সেটা হচ্ছে একটা সাবস্ট্রেট, কোফ্যাক্টর এবং প্রস্থেটিক যে গ্রুপকে সেগুলোকে আবদ্ধ করে, এবং কিছু হচ্ছে রেসিডিউ কন্টেইন করে যেটা সাবস্ট্রেটকে ধারণ করতে সাহায্য করে। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আর যদি তোমরা কোথাও না বোঝো সেক্ষেত্রে আমাকে আবার জিজ্ঞেস করবা, আমি হচ্ছে বলবো, ঠিক আছে? এরপরে দেখো যে অ্যাক্টিভ সাইট যেটা আছে সেখানে সাধারণত দেখা যায় যে 5%-এর কম, বা হচ্ছে 5% বা তার সমান বা তার কম হচ্ছে সারফেস এরিয়া থাকে এনজাইমের জন্য। এরপর হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে অ্যাক্টিভ সাইটটা সম্পর্কে শুধু বলছি। অ্যাক্টিভ সাইট থাকে একটা স্পেসিফিক শেপ থাকে, তার মানে অ্যাক্টিভ সাইটটার সারফেস এরিয়াটা কম থাকে, 5%-এর কম থাকে, এবং তার একটা নির্দিষ্ট আকার থাকে যেটা সাধারণত টার্সিয়ারি স্ট্রাকচারের প্রোটিন হয়। এছাড়া তাদের এখানে দেখো চেঞ্জ ইন শেপ অফ প্রোটিন এফেক্ট দ্য শেপ অফ দ্য অ্যাক্টিভ সাইট অ্যান্ড ফাংশন অফ দ্য এনজাইম। তার মানে একটা এনজাইমের কার্যকারিতা কেমন এবং অ্যাক্টিভ সাইডের শেপটা কেমন তার উপরেও নির্ভর করে অনেক সময় প্রোটিনের যে শেপটা সেটা হচ্ছে চেঞ্জ হয়, বা তার শেপের উপরে কোনো একটা হচ্ছে ইফেক্ট পড়ে। তাহলে অ্যাক্টিভ সাইটকে এখানে দেখো আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্টিভ সাইটের একটা হচ্ছে এনজাইম, একটা হচ্ছে বাইন্ড করতে সাহায্য করে, আরেকটা হচ্ছে ক্যাটালাইটকে ধরতে সাহায্য করে। এরপরে দেখো যে এনজাইমটা কি করে, যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলোকে কি করে, ত্বরান্বিত করে, বা সেগুলোকে আহ, তার গতি বৃদ্ধি করে, বা খুব কম সময়ের মধ্যে যাতে সেই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয় সেজন্য তারা হচ্ছে ভূমিকা পালন করে। কিছু এনজাইমের প্রয়োজন হয় কোফ্যাক্টর, যেগুলো হচ্ছে প্রোটিন না। আমরা জানি যে এনজাইম হচ্ছে প্রোটিন, কিন্তু এই যে কিছু এনজাইম আছে যেগুলোর হচ্ছে কোফ্যাক্টর প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে প্রোটিন হয় না। তাদের হচ্ছে তারা কি করে, এই যে ক্যাটালিস্ট যেটা, তাদেরকে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায়
বহন করতে সাহায্য করে। এছাড়া আছে দেখো যে কোফ্যাক্টরকে সাধারণত অনেক সময় দেখা যায় যে এনজাইম বলা হয় না, তাদেরকে কিন্তু আলাদা ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। এছাড়া এক্সাম্পল হিসেবে এখানে আছে পেপসিন, ট্রিপসিন আর হচ্ছে ইউরিয়েজ। তারপরে আছে কিছু কিছু নির্দিষ্ট কোফ্যাক্টর থাকে যা যারা হচ্ছে কনজুগেটেড এনজাইমও বলা হয়। এবং কনজুগেটেড এনজাইমে সাধারণত দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে কোফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাপো এনজাইম। তার মানে যদি কখনো কনজুগেটেড এনজাইম হয় তা সেখানে হচ্ছে কোফ্যাক্টর থাকবে এবং অ্যাপো এনজাইম থাকবে। তাহলে এনজাইম এবং কোফ্যাক্টরের মধ্যে পার্থক্যটা কি সেটা কি কেউ বলতে পারবা, নাকি আমি বলে দিব? এতক্ষণ ধরে যে বললাম সেই ইয়েটা কি কেউ বলতে পারবা? একটা একটা সুনির্দিষ্ট পার্থক্য বলেছি, সেটা বলো। আমার কথা শোনা যাচ্ছে? কেউ কি শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে বলো এনজাইম এবং কোএনজাইমের মধ্যে একটা পার্থক্য বলেছে বেসিক, সেই পার্থক্যটা কি? আমি বলেছি যে এনজাইম হচ্ছে একটা প্রোটিন জাতীয় রাসায়নিক যৌগ, কিন্তু কোফ্যাক্টর এখানে কিন্তু লেখাই আছে, তোমরা যদি কথা নাও শোনো, যদি মনোযোগ দিয়ে ক্লাস না করো, কিন্তু যদি লেখাটা দেখো তাহলে কিন্তু পার্থক্যটা বলতে পারার কথা। কোফ্যাক্টর হচ্ছে প্রোটিন না, কিন্তু এনজাইম কি এক ধরনের প্রোটিন। তারপরে হচ্ছে এনজাইম কোফ্যাক্টর ছাড়াও কাজ করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এনজাইমে কোফ্যাক্টর প্রয়োজন হয়, কিন্তু কোএনজাইম কোফ্যাক্টর হচ্ছে এরা হচ্ছে কাজ করতে পারে না এনজাইম ছাড়া। তার মানে তাদের কাজ করার জন্য অবশ্যই এনজাইমের প্রয়োজন হয়। এবং কোফ্যাক্টরের সাধারণত কনজুগেটেড এনজাইমের একটা অংশ হিসেবে কোফ্যাক্টর থাকে। এবার আসো আমরা দেখি যে আচ্ছা অ্যাপো এনজাইমটা আমি পরে বলবো। প্রথমে কোফ্যাক্টরটা আসি। কোফ্যাক্টর হচ্ছে এক ধরনের নন প্রোটিন রাসায়নিক উপাদান, যেটা আমি পার্থক্যতেও তোমাদের বলেছি, বেসিক পার্থক্যই হচ্ছে এটা যে এনজাইম প্রোটিন, কোফ্যাক্টর নন প্রোটিন। এবং এটা হচ্ছে এক ধরনের নন প্রোটিন জাতীয় রাসায়নিক যৌগ বা হচ্ছে এক ধরনের মেটালিক বা ধাতব আয়ন, যেটা তাদের হচ্ছে কি এনজাইমের কার্যকারিতার জন্য তারা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়। এর আগের ক্লাসে আমি কিন্তু আগের দুইটা ক্লাসে ক্যাটালিস্ট পড়িয়েছিলাম, সেই ক্লাসটা যদি করে থাকো তাহলে ক্যাটালিস্টের কাজ কি সেটা তোমরা জানবে। তাহলে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং তারা কি করে রাসায়নিক যে বিক্রিয়ার যে গতিটাকে সেই গতিটাকে কি করে বৃদ্ধি করে। এবং কোফ্যাক্টরকে কি বলা হয় হেল্পার মলিকিউল হিসেবেও অনেক সময় বলা হয়, যেহেতু সে কি করছে এনজাইমের যে কার্যকারিতা সেই কার্যকারিতাকে সে আরো বৃদ্ধি করতে সহায়তা করছে এবং বায়োকেমিক্যাল যে ট্রান্সফরমেশন হচ্ছে সেখানে সে সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করছে। এবং কোফ্যাক্টর মেটাল আয়ন হতে পারে, বিভিন্ন ধরনের জৈব কম্পাউন্ড হতে পারে, অথবা অন্য যে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে যেটা হেল্পফুল প্রপার্টিজ থাকবে যেটা অ্যামাইনো অ্যাসিডে পাওয়া যায় না। তার মানে অ্যামাইনো অ্যাসিডের সাথেও কিন্তু কোফ্যাক্টরের একটা পার্থক্য আছে, যে কোফ্যাক্টরে এমন কিছু উপাদান থাকবে যেগুলো অ্যামাইনো অ্যাসিডে থাকে না। এবং কিছু কিছু কোফ্যাক্টর আছে যেগুলো আমাদের শরীরের মধ্যেই তৈরি হয় বা হচ্ছে জীবের শরীরের মধ্যেই তৈরি হয়, যেমন হচ্ছে এটিপি। এবং কিছু হচ্ছে আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি কোফ্যাক্টর। এখানে দেখো কোফ্যাক্টরের একটা ছবি দেওয়া আছে, যে অ্যাক্টিভ প্রোটিন, যেটা প্রোটিনের কিন্তু বাইন্ডিং সাইট আছে, সেটার আবার দুইটা অংশ দেখিয়েছিলাম এর আগে আমি, যে একটা হচ্ছে ছবিটা আগেরটা একটু দেখো, যে বাইন্ডিং সাইট আছে আর একটা হচ্ছে ক্যাটালাইটিক সাইট আছে। এখানেও কিন্তু দুইটা সাইট আছে, একটা বাইন্ডিং সাইট ক্যাটালাইট সাইট। আর এটা হচ্ছে কোফ্যাক্টর ইনঅ্যাক্টিভ প্রোটিন। এখানে দেখো যে উইদাউট কোফ্যাক্টর এই প্রোটিনটা অ্যাক্টিভেট হয় না, এই কোফ্যাক্টরটা যখনই এই প্রোটিনের সাথে যুক্ত হবে তখনই কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই পাশে যেটা আছে সেটাকে কিন্তু একটা
অ্যাক্টিভ প্রোটিন দেখাচ্ছে। তার মানে প্রথম ছবিটা, বাম পাশেরটা কিন্তু প্রথম ছবি, একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন আছে এবং সেখানে যখন কোফ্যাক্টরটা বসেছে তারপরে কিন্তু ডান পাশের যে ছবিটা সেটা হয়েছে, যে তার তখনই তার কিন্তু বাইন্ডিং সাইটটা এবং অন্য যে সাইটটা সেটা হচ্ছে হওয়ার পরে সে কিন্তু একটা অ্যাক্টিভ প্রোটিন হিসেবে বা অ্যাক্টিভ এনজাইম হিসেবে সে কিন্তু কার্যকরী হয়েছে। এরপরে আসো যে কোফ্যাক্টর সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনঅর্গানিক হয়। ইনঅর্গানিক কি, এই সকল যে মলিকিউল থাকে তাদের হচ্ছে অ্যাক্টিভ এনজাইম থাকবে। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে এখানে দেখো যে কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটার প্রয়োজন হচ্ছে জিঙ্ক তার অ্যাক্টিভিটির জন্য। তার মানে কিছু কিছু ইনঅর্গানিক প্রপার্টিজ আছে যাদের হচ্ছে প্রয়োজন এনজাইমের কার্যকারিতার জন্য। এবং হেক্সোকিনেজ আছে, এটা হচ্ছে এক ধরনের কোফ্যাক্টর যার প্রয়োজন হয় ম্যাঙ্গানিজ। এরপরে দেখো অর্গানিক কোফ্যাক্টর, আগে দেখলাম ইনঅর্গানিক কোফ্যাক্টর, এখন আমরা দেখি অর্গানিক কোফ্যাক্টরে কি কি আছে। অর্গানিক কোফ্যাক্টর বা অর্গানিক কোএনজাইম, এটা এক ধরনের স্পেসিফিক ধরনের কোফ্যাক্টর থাকে বা কোএনজাইম থাকে, যেগুলো হচ্ছে বিভিন্ন জৈব মলিকিউল থাকে যেগুলো কি করে এনজাইমকে হচ্ছে কার্যকর করতে বা তার হচ্ছে বাইন্ডিং সাইটটাকে অ্যাক্টিভ করতে সহায়তা করে। এবং বেশিরভাগ কোএনজাইমই আমরা এখানে কিভাবে পাই, খাদ্যের মাধ্যমে, ভিটামিনের মাধ্যমে, বা খাবারের সাথে যে ভিটামিন গ্রহণ করি, বা অন্যভাবে যে আমরা শুধু ভিটামিন জাতীয় ওষুধ যেগুলো খাই তার মাধ্যমে কিন্তু আমরা এই এনজাইমগুলোকে আমাদের শরীরে পাই। এছাড়া আছে দেখো যে কিছু মলিকিউল, এই যে মলিকিউল আছে অ্যাক্টিভ সাইটে থাকে এনজাইমের, এবং তারা কি করে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, রিকগনাইজ করতে পারে এবং সাবস্ট্রেটকে রিপালস করতে পারে এবং সাবস্ট্রেট বা প্রোডাক্টকে রিপালস করতে পারে। তার মানে এই যে অর্গানিক কোএনজাইমের যে অংশটা, তারা কি করে একটা সাবস্ট্রেটকে চিনতে পারে যে এই সাবস্ট্রেটটাকে আমার অ্যাট্রাক্ট করতে হবে। দেখা যায় শরীরের মধ্যে অনেকগুলো সাবস্ট্রেট থাকে, কোনটা প্রয়োজন সেই প্রয়োজনীয় যে সাবস্ট্রেটটাকে সে কি করে সে হচ্ছে চিনতে পারে এবং সেটাকে সে নিয়ে আসতে পারে, বা যে প্রয়োজন নাই যেটা সাবস্ট্রেট সেটাকে সে দূরেও সরিয়ে দিতে পারে। এবং কোএনজাইম কি হয়, এরা হচ্ছে এনজাইমকে খুব লুজ ভাবে, তাদের মানে খুব দৃঢ়ভাবে এটা আবদ্ধ থাকে না, একটু লুজ ভাবে আবদ্ধ থাকে। এবং কিন্তু অন্য অন্য দেখা যায় যে কোফ্যাক্টরের ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে। তার মানে যদি ইনঅর্গানিক কোফ্যাক্টর দেখো, ইনঅর্গানিক কোফ্যাক্টরে কিছু ইনঅর্গানিক আয়ন থাকবে যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এরা কি করবে যে এনজাইমটাকে অ্যাক্টিভ করতে সহায়তা করবে। এবং অর্গানিকের ক্ষেত্রে অর্গানিকের ক্ষেত্রে যে তারা কিন্তু একটু আলাদা, তারা সাবস্ট্রেট বা প্রোডাক্টটাকে চিনতে পারবে বা তাকে অ্যাট্রাক্ট করে তার কাছে নিয়ে আসতে পারবে, অথবা যেটা প্রয়োজন নেই তাকে রিপালস করতে পারবে। এবং প্রধানত আমরা এটা খাদ্যের মাধ্যমে বা ভিটামিনের মাধ্যমেই আমরা এই অর্গানিক কোফ্যাক্টরটাকে পেয়ে থাকি। এখানে একটা ছবি আছে যেটা দেখো যে সাবস্ট্রেটটাকে কিভাবে হচ্ছে অ্যাট্রাক্ট করছে। এরপরে আছে প্রস্থেটিক গ্রুপ। আজকে কিন্তু এনজাইমের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি পড়াচ্ছি, যে এরপরে যখন এনজাইমের বিভিন্ন রিয়াকশন আসবে তখন কিন্তু অ্যাপো এনজাইম, হলো এনজাইম, তারপর প্রস্থেটিক গ্রুপ, এগুলো কিন্তু এই টার্মগুলো আসবে। এই জন্য এই টার্মগুলো আমি আগে পড়াচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এবং পরবর্তীতে কিন্তু আমি জিজ্ঞেস করব যে হচ্ছে কোএনজাইম কাকে বলে বা কোএফ্যাক্টর কি, প্রস্থেটিক গ্রুপ কি, অ্যাপোএনজাইমে কি থাকে। তখন যদি তোমরা এটা বলতে না পারো তাহলে কিন্তু ক্লাস আবার প্রথম থেকে নেওয়া শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি প্রস্থেটিক গ্রুপটা কি। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এক ধরনের কোফ্যাক্টর যারা কি করে প্রোটিনটাকে খুব দৃঢ়ভাবে আবদ্ধ করে। এখানে কিন্তু ইনঅর্গানিক যে কোএনজাইম আছে তারা কি করে, ইনঅর্গানিক না সরি, অর্গানিক যে কোএনজাইম আছে তারা কিন্তু খুব হালকাভাবে প্রোটিনটাকে আবদ্ধ করে, কিন্তু প্রস্থেটিক গ্রুপটাকে কি করে দৃঢ়ভাবে প্রোটিনটাকে বা এনজাইমটাকে আবদ্ধ করে। এবং
হচ্ছে খুব সহজে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা যায় না। এরা অর্গানিক হতে পারে অথবা মেটাল আয়ন হতে পারে, অথবা দেখা যায় যে তারা কি করে, প্রোটিনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে তারা আবদ্ধ থাকে। যেহেতু বন্ধন তৈরি করে আবদ্ধ থাকে, এজন্য কিন্তু তাদের হচ্ছে বন্ধনটা অনেক দৃঢ় হয় এবং খুব সহজে সেটা ভেঙে ফেলা যায় না। এখানে দেখো কিছু কোফ্যাক্টর কিছু আছে যারা হচ্ছে মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ এনজাইম থাকে, এবং সেখানে কিন্তু লুজলিও তারা অ্যাট্রাক্ট করে, এবং কিছু আছে টাইটলি অ্যাট্রাক্ট করে। তার মানে বেসিক পার্থক্যই এটা, যেটা হচ্ছে অর্গানিক কোফ্যাক্টর হচ্ছে লুজ ভাবে আবদ্ধ থাকে, এবং প্রস্থেটিক গ্রুপটা কি করে, প্রোটিন বা এনজাইমটাকে তার বাইন্ডিং সাইডে খুব দৃঢ়ভাবে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে। এখানে একটা ছবি দেখো যে এনজাইমের অ্যাক্টিভ সাইড, এবং এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ যেটা হচ্ছে অ্যাটাচড রয়েছে। এখানে একটু পার্থক্য দিয়ে দিয়েছি আমি অ্যাপো এনজাইম এবং হলো এনজাইমের। অ্যাপো এনজাইম দেখা যায় যে অ্যাপো এনজাইম যে সংযুক্ত এনজাইমকে বিভক্ত করলে বা দুইটা অংশ পাওয়া যায়, একটা প্রোটিন অংশ থাকে, একটা হচ্ছে নন প্রোটিন বা অপ্রোটিন অংশ থাকে। সংযুক্ত এনজাইমের প্রোটিন অংশকে কি বলে, অ্যাপো এনজাইম। তার মানে কনজুগেটেড এনজাইম যখন আমি বলেছি সেখানে কিন্তু দুইটা অংশ তোমরা দেখেছো, সেইখানের নন প্রোটিন অংশটাকে কিন্তু অ্যাপো এনজাইম বলেছে। এবং অ্যাপো এনজাইম এবং কো এনজাইমের ধারণকারী প্রভাবক সক্রিয় এনজাইমকে কি বলে, হলো এনজাইম। এবং সংযুক্ত যে এনজাইমের কথা বলেছি বা কনজুগেটেড প্রোটিন, সেখানে প্রোটিন ও অপ্রোটিন অংশকে একত্রে হলো এনজাইম বলে। তার মানে তোমরা যদি এই যে কনজুগেটেড প্রোটিন দেখো, সেখানে একটা নন প্রোটিন যে পার্ট থাকে, সেই নন প্রোটিন পার্টটাকে কি বলে, এখানে একটা প্রোটিন পার্ট আছে, প্রোটিন পার্টটাকে বলছে অ্যাপো এনজাইম, এবং নন প্রোটিন এবং প্রোটিন দুইটাকে একসাথে বলা হচ্ছে হলো এনজাইম। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে দেখো অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ ফর্ম অফ এনজাইম থাকে, আর এপাশে থাকে হচ্ছে ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ থাকে এনজাইম, কনসিস্ট অফ প্রোটিন পার্ট অফ এনজাইম। আর এটা এখানে হচ্ছে অ্যাপো এনজাইম অ্যান্ড হচ্ছে সেভারেল কোফ্যাক্টরকে আবদ্ধ করে। দেখা যায় অ্যাপো এনজাইমের সাথে কোফ্যাক্টর বা অন্য অন্য ফ্যাক্টরগুলো কাজ করে। এছাড়া দেখা যায় যে অ্যাপো এনজাইম এককভাবে কাজ করতে পারে না, কিন্তু হলো এনজাইম এককভাবে কাজ করতে পারে, যেহেতু তার প্রোটিন এবং নন প্রোটিন অংশ দুটাই থাকে। তারপরে অ্যাপো এনজাইম কিন্তু একটা এনজাইম না, যেহেতু এখানে হচ্ছে সম্পূর্ণ এনজাইম না, কিন্তু হলো এনজাইম একটা সম্পূর্ণ এনজাইম। এবং অ্যাপো এনজাইম একটা উচ্চ আণবিক ওজন সম্পন্ন হয়, কিন্তু হলো এনজাইমের আণবিক ওজন কি হয়, একটু কম থাকে, নিম্ন থাকে। এবং এখানে উদাহরণ হিসেবে দেখো যে দেওয়া আছে ক্যাটালাইটিক কম্পোনেন্ট অফ ডিএনএ পলিমারেজ এনজাইম, যেটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর হচ্ছে মাল্টি সাব ইউনিট কমপ্লেক্স অফ ডিএনএ পলিমারেজ, যেটা হচ্ছে হলো এনজাইম বলা হয়। তার মানে অ্যাপো এনজাইম এবং হলো এনজাইম কিন্তু একই সাথে থাকবে, একটা হচ্ছে প্রোটিন নন প্রোটিন যুক্ত থাকবে, আর একটা হচ্ছে শুধু অপ্রোটিন অংশ যেটা সেটা থাকবে। আশা করি এটা থেকে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে একটু দেখো এখানে একটা ছবি থেকে, যাতে তোমরা একটু বুঝতে পারো। এখানে হচ্ছে অ্যাপো এনজাইম আছে, কোফ্যাক্টর আছে, এটা হচ্ছে নন প্রোটিন অংশ, এটা হচ্ছে প্রোটিন অংশ, দুইটা যখন একসাথে হয়ে কি হয়েছে, হলো এনজাইম হয়েছে। তার মানে অ্যাপো এনজাইমের সাথে কোফ্যাক্টর যুক্ত হয়ে কিন্তু সেখানে হলো এনজাইম তৈরি হবে, এবং হলো এনজাইমে প্রোটিন এবং নন প্রোটিন অংশ দুটাই হচ্ছে থাকবে। এরপরে আরেকটা ছবি আছে যে হচ্ছে এটা হচ্ছে দেখো প্রোটিন অংশ, অ্যাপো এনজাইমটা প্রোটিন অংশ, প্রোটিনের হচ্ছে সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশ হচ্ছে অ্যাপো এনজাইম, আর কোফ্যাক্টরটা আলাদা, এবং দুইটা একসাথে। এরপরে দেখো অ্যাপো এনজাইমের ইনঅ্যাক্টিভ এনজাইম হিসেবে আছে, যেটা একটা প্রোটিন অংশ। এরপরে এখানে কোএনজাইম আছে, যেটা কি একটা নন প্রোটিন অংশ, এবং দুইটা একত্রে যখন এসেছে সেটা হচ্ছে কি হলো এনজাইম, যেখানে এই প্রোটিন এবং নন প্রোটিন অংশ দুইটা একত্রে বাইন্ড হয়েছে। তারপরে কি হয়েছে, এনজাইমটা কার্যকর হয়েছে, এবং কার্যকর হওয়ার পরে এরপরে কিন্তু তার গঠনটা এমন হয়েছে যে সে সাবস্ট্রেটটাকে
কি করবে, তার ওখানে তোমরা ব্লক দেখেছো নিশ্চিত, ব্লকের কিন্তু বিভিন্ন সাইজ আছে, এক ব্লকের সাথে কিন্তু অন্য ব্লকটা বসে না, এখানেও কিন্তু সেরকম অনেকটা ব্লকের মতো। দেখো ছবিতেই দেখা যাচ্ছে যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা হয়েছে, এখানে সাবস্ট্রেটের সাইজ অনুসারে কিন্তু হলো এনজাইমটা পরিবর্তন হয়েছে, কো এনজাইমটাও কিন্তু সেরকমই আছে। তার মানে অনেক সময় সাবস্ট্রেটের জন্য কিন্তু এদের এই যে এনজাইমের চেহারাটা পরিবর্তন হতে পারে বা তার চেহারায় পরিবর্তন আসতে পারে। তাহলে আহ মোট কথা এটাই যে হচ্ছে অ্যাপো এনজাইম এবং হলো এনজাইমের মধ্যে পার্থক্য যেটা, সেটা তোমরা পড়বা, এবং কোফ্যাক্টরের মধ্যে আবার ইনঅর্গানিক অর্গানিক যেটা আছে এটাও কিন্তু পার্থক্য তোমরা হচ্ছে পড়বা। এরপর আসো আমরা দেখি সাবস্ট্রেট কি। সাবস্ট্রেট হচ্ছে এক ধরনের মলিকিউল যেটা হচ্ছে এনজাইমের দ্বারা আবদ্ধ হয়, এবং সাবস্ট্রেটটা দেখা যায় যে কি হয়, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সাইট, এনজাইমের যে অ্যাক্টিভ সাইটে সাধারণত বসে। এখানে যদি ছবি দেখো তোমরা, যে এনজাইমের এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট আর এটা হচ্ছে সাবস্ট্রেট, এবং সাবস্ট্রেটের এনজাইমটা হচ্ছে সেই শেপের হবে, সাবস্ট্রেটটাও সেই শেপের হবে, না হলে কিন্তু ব্লকের মতো সেটা হচ্ছে আবদ্ধ হবে না, তাহলে হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের বন্ধন তৈরি হবে না, এবং তাদের মধ্যে এক ধরনের দুর্বল বন্ধন থাকে, যেটা হচ্ছে মলিকুলগুলোকে, মানে তাদের মধ্যে দুর্বল বন্ধন হওয়ার ফলেই কিন্তু এনজাইম এবং সাবস্ট্রেট কমপ্লেক্সটা তৈরি হয়। এরপরে দেখো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন তৈরি হয় তখন এক ধরনের এক্সটার্নাল ফোর্স কাজ করে সাবস্ট্রেটের উপরে, এবং এনজাইম এর ফলে কিন্তু তাদেরকে ধরে রাখতে পারে বা রিয়াকশনটা হয়, এবং এর ফলেই পরবর্তীতে সেখান থেকে বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্ট তৈরি হয়, এবং যে বন্ধন তৈরি হয় এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে সেটা কিন্তু তাদের এই যে চেহারাটাও পরিবর্তন করে, যেটা আমি এতক্ষণ ধরেই বলছি যে ব্লক শেপ যেটা থাকে, যে শেপের ব্লক থাকবে শুধুমাত্র সেই শেপেই কিন্তু বসতে পারবে, কিন্তু দেখা যায় যে এই যে সাবস্ট্রেটকে রাখার জন্য এই যে এনজাইমের চেহারার যে বা শেপের কিন্তু পরিবর্তন আসতে পারে। আরেকটা জিনিস তোমাদের একটু আমি বলে দেই, যে এনজাইম এবং এর আগের দিন আমি ক্যাটালিস্ট পড়িয়েছিলাম, তোমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারো যে এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে বেসিক পার্থক্য কি। তাহলে আমি একটু সংজ্ঞা বা দু একটা পার্থক্য বলি, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা যে এনজাইম কি। এনজাইম হচ্ছে বিশেষ ধরনের প্রোটিন যেটা হচ্ছে খুব অল্প ঘনত্বে বিদ্যমান থেকে সুনির্দিষ্ট যে জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে, তাকে এনজাইম বলে। আর ক্যাটালিস্ট হচ্ছে একটা পদার্থ যার উপস্থিতিতে বিক্রিয়ার গতি হয় বৃদ্ধি হবে বা অথবা মন্থর হবে, এবং বিক্রিয়া শেষে পদার্থটি তার পূর্বের অবস্থায় ওজন এবং ভর তার একই থাকবে, তাকে হচ্ছে কি বলে, ক্যাটালিস্ট বলে। এবং সজীব কোষে সাধারণত দেখা যায় যে এনজাইম তৈরি হয়, এবং ক্যাটালিস্টটা হচ্ছে অজৈব পদার্থ। তার মানে হচ্ছে যে এনজাইমটা তৈরি হয় এটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, আর হচ্ছে ক্যাটালিস্টটা হচ্ছে বা প্রভাবকটা হচ্ছে অজৈব পদার্থ। এবং আমি কিছু পার্থক্য দেখিয়েছিলাম যে ক্যাটালিস্টটা উচ্চ তাপ বা উচ্চ হচ্ছে পিএইচ বা তাদের কি কি পরিবর্তন হয়, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো আরেকটু দেখে নিবা, তাহলে আরো পরিষ্কার হবে। এরপরে দেখো আছে ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভিটি। ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভিটি কি? এনজাইম যেটা হচ্ছে সেলের ভেতরে কাজ করে এবং ক্যাটালাইজিং এ সাহায্য করে, যেটা এবং অনেক হাজার হাজার বা লাখ লাখ বিভিন্ন ধরনের রিয়াকশনটা তৈরি করে, তাকে হচ্ছে তার ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভিটি বলে। মানে এনজাইমের কোষের ভেতরে যে সেল থাকে তারাই হচ্ছে রিয়াকশনটা তৈরি করতে সহায়তা করে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখো গ্লাইকোলাইসিস, যেটা কি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে এবং ফটোসিনথেটিক পাথওয়ে তৈরি করে, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়। তার মানে একটা এনজাইমই হচ্ছে সেলের মধ্যে তৈরি হয়, এবং সেখানেই তারা বিভিন্ন ধরনের রিয়াকশনে সহায়তা করে, তাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম অ্যাক্টিভিটি বলা হয়। এরপরে আছে এক্সট্রা সেলুলার এনজাইম অ্যাক্টিভিটি কি? এক্সট্রা সেলুলার এনজাইম হচ্ছে যেগুলো সেল থেকে তৈরি হয় কিন্তু তারা
সেলের বাইরে কাজ করে, সেলের ভেতরে কাজ করে না। ইন্ট্রাসেলুলার যেমন ভেতরে কাজ করে, এক্সট্রা সেলুলার কোষের ভেতরে তৈরি হয়ে কাজ করে এসে বাইরে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে অ্যামাইলেজ, যেটা এক ধরনের এনজাইম, যেটা স্টার্চকে সুগারে পরিণত করে বা স্টার্চকে ভেঙে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত করে। এবং এটা কি হয়, আমাদের লালার মধ্যে পাওয়া যায় বা স্যালাইভায় পাওয়া যায় বা অন্যান্য প্রাণীর স্যালাইভায় পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের কি করে, খাদ্য প্রক্রিয়াজাত করতে সহায়তা করে। আমরা যখন খাবার খাই তখন বলে না অনেক চিবিয়ে খেতে হবে যাতে লালা রসটা বেশি মেশে, এবং সেই লালা রসের সাথে যে এনজাইম থাকে সেটা কিন্তু ওখানে কাজ করে না, সেটা আবার ডাইজেশনে পরবর্তীতে বাইরে এসে কাজ করে। তার মানে লালা রসটা আমার মুখের একটা গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে, কিন্তু সেই গ্ল্যান্ডের মধ্যে কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে যখন বাইরে বের হয়ে আসছে গ্ল্যান্ড থেকে খাদ্যের সাথে মিশে, তখন কিন্তু সে কাজ করছে, সে কিন্তু কোষের মধ্যে কাজ করছে না। ইন্ট্রাসেলুলার কিন্তু কি করছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সে কাজ করছে, কিন্তু স্যালাইভাটা কি হচ্ছে, গ্ল্যান্ড থেকে বের হয়ে এসে বাইরে কাজ করছে। এটাই হচ্ছে এই দুইটা এনজাইমের মধ্যে সাধারণত পার্থক্য। এরপরে আসো আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, যে সাধারণত এনজাইমের নিচের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এনজাইম এক ধরনের প্রোটিন, এনজাইমের প্রধান উপাদান প্রোটিন। এটা হচ্ছে পরিবেশগত পরিবর্তন দ্বারা কি হয়, সহজেই প্রভাবিত হয়। পরিবেশগত কারণগুলোর মধ্যে কি রয়েছে, তাপ, পিএইচ, তারপরে বিভিন্ন ইনহিবিটর। এটি অনুঘটক হিসেবে কাজ করে বা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এনজাইম রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে কাজ করে, তবে রাসায়নিক বিক্রিয়া শেষ হওয়ার পরে তারা কি হয়, আবার পূর্বের অবস্থায় ফেরত যায়, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। তারপরে আছে এনজাইম কি করে, ক্যাটালাইজড করে এক ধরনের সাবস্ট্রেট এবং অনেক ধরনের সাবস্ট্রেটকে কিন্তু সে বাইন্ড করতে পারে না। যেহেতু তোমাদেরকে কিন্তু আমি ছবি দেখিয়েছি যে এনজাইমের গঠনটা অনেকটা ব্লকের মতো হয়, যে সাবস্ট্রেটকে ধরবে শুধুমাত্র সেই সাবস্ট্রেটের গঠনটা ওই এনজাইমের গঠনের সাথে মিশতে হবে। অনেকটা তালার কম্বিনেশন যেমন, যে সব চাবি কিন্তু একই রকম, সব তালা কিন্তু সেই একই চাবি দিয়ে খোলা যায় না, শুধুমাত্র কম্বিনেশন যার সাথে মিলবে শুধুমাত্র সেই চাবি দিয়ে কিন্তু সেই তালা খোলা যাবে। এবং এনজাইম এবং সাবস্ট্রেট এর ক্ষেত্রে কিন্তু অনেকটা এরকমই দেখা যায়। এবং এনজাইম দেখা যায় যে কোনো একটা রিয়াকশন কোন পথে যাবে বা কোন দিকে যাবে সেটা কিন্তু সে হচ্ছে ঠিক করে না, বা হচ্ছে সে কি করে, শুধুমাত্র যে রাসায়নিক বিক্রিয়ার যে গতিটাকে সেটাকে দ্রুত করে এবং তাকে একটা সাম্য অবস্থায় পৌঁছতে সাহায্য করে। এবং এই যে এনজাইমটা খুব অল্প পরিমাণে প্রয়োজন, এবং এই অল্প পরিমাণে এনজাইমই রাসায়নিক বিক্রিয়াকে অনুঘটক করতে কি করে, তারা হচ্ছে সক্ষম হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই এনজাইমের তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে এনজাইম কাকে বলে, এনজাইমের নাম কিভাবে আসলো সেটা আমরা দেখলাম, অ্যাপো এনজাইম, হলো এনজাইম, তারপর হচ্ছে কোফ্যাক্টর দেখলাম, অর্গানিক ইনঅর্গানিক ছিল কোফ্যাক্টরের মধ্যে। এরপরে ছিল ইন্ট্রাসেলুলার এনজাইম, এক্সট্রা সেলুলার এনজাইম, এবং আমরা এখানে এনজাইমের কিছু বৈশিষ্ট্য দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এনজাইমের আরো কিছু বৈশিষ্ট্য দেখব, যে রাসায়নিক বা হচ্ছে বা ভৌত উপাদান কি কি থাকে বা তার কি কি হচ্ছে পরিবর্তন হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা বাসায় যে বিষয়টা একটু পড়বা, যে এনজাইমের যে বৈশিষ্ট্য সেটা তোমরা একটু বই থেকে বিশদভাবে পড়ে আসবা, যাতে এর পরের দিন যখন আমি এটা পড়াবো, যে এনজাইমের বৈশিষ্ট্য ডিটেলস, যাতে তোমরা বুঝতে পারো। আর তোমাদের এখন কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। প্রশ্ন আছে তোমাদের কোনো? প্রশ্ন নেই? ম্যাম অ্যাপো এনজাইম এবং হলো এনজাইমের যে পার্থক্যটা দেখিয়েছিলেন ওইটা কাইন্ডলি আরেকবার একটু দেখা। ওটা আরেকবার দেখবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ জি ম্যাম দেখা যাচ্ছে। বইয়েও আছে এটা, তারপরে আমি তোমাদেরকে একটু গুছিয়ে লিখে দিয়েছি যাতে তোমাদের জন্য হচ্ছে সুবিধা হয়।
অ্যাপোএনজাইমটা হচ্ছে এনজাইমের একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা হচ্ছে, আর হলো এনজাইম কিন্তু দুইটা মিলে হয়, প্রোটিন এবং নন প্রোটিন দুইটা মিলে হয়, আর অ্যাপোএনজাইম শুধু প্রোটিন অংশটা থেকেই হয়। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আগামী দিনের ক্লাসে হচ্ছে রুটিন ওয়াইজ চলে আসবা সকাল 10টায়, খুব সম্ভবত পরের শনিবারে, তখন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।